ঐতিহাসিক শহর রোমের বুকে আমরা এখন বাসে করে চলেছি শহরের প্রাচীন স্থাপত্য পরিদর্শনে। চলেছি ভারী সুন্দর সারি সারি স্টোন পাইন গাছ দিয়ে সাজানো রাস্তা ধরে। সহস্রাব্দকালের প্রাচীন সভ্যতার অংশ হয়ে আছে এই গাছ। প্রাচীন ফ্রেস্কোতেও নাকি এর উপস্থিতি দেখা যায়। প্রাচীন নানান স্থাপত্যের অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে শহরের স্থানে স্থানে। এখানে আমরা এখন পেরিয়ে গেলাম অরেলিয়ান ওয়াল, যেটি সম্রাট অরেলিয়ান নির্মাণ করেছিলেন শহরকে বারবারিয়ানদের হাত থেকে রক্ষা করতে 271 থেকে 275 খ্রিস্টাব্দের মধ্যে। কিংবদন্তি অনুসারে 753 খ্রিস্টপূর্বাব্দে যমজ ভাই রোমাসকে হত্যা করে টাইবার নদীর ধারে একটি ছোট্ট বসতি নিয়ে রোম শহরের প্রতিষ্ঠা করেন রেমুলাস। এরপরে প্রায় 3 সহস্রাব্দ কাল ধরে রোম একটি ছোট্ট শহর থেকে ক্রমশ একটি প্রজাতান্ত্রিক দেশ এবং পরে একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল। তার প্রবহমান কালের অসংখ্য চিহ্ন বুকে নিয়ে আজও ইতিহাসকে জীবন্ত করে রেখেছে রোম। আমরা রোমের কলোসিয়ামের কাছাকাছি এসে পড়েছি। বর্তমানকালে ক্রীড়াঙ্গন বা স্টেডিয়ামে বসে আমরা উপভোগ করি ক্রিকেট, ফুটবল বা অন্যান্য নানান ধরনের খেলা। তেমনি প্রাচীন রোমান সাম্রাজ্যে দর্শক বিনোদনের জন্য ছিল বিশাল এক স্টেডিয়াম বা অ্যাম্ফিথিয়েটার, যেখানে একসাথে 50,000 দর্শক গ্ল্যাডিয়েটরদের সাথে হিংস্র পশুদের রোমাঞ্চকর লড়াই উপভোগ করতেন। লোকাল গাইডের তরফ থেকে আমাদের প্রত্যেককে একটি করে তারবিহীন শ্রবণযন্ত্র দেওয়া হলো, যা দূর থেকেও আমাদের গাইডের কথা শুনতে সাহায্য করবে। ক্ষমতালোভী ও অত্যাচারী সম্রাট নিরোকে রোমের সেনেট জনগণের শত্রু হিসেবে আখ্যায়িত করে। তিনি প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। আত্মহত্যার মাধ্যমে তার জীবনাবসান ঘটে। সম্রাট নিরোর শাসনামলে রোমান জনগণের তীব্র জনরোষ থেকে বেশ কয়েকটি গৃহযুদ্ধ বেঁধে যায় এবং নানান চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত ভ্যাসপাসিয়ান নামে একজন ব্যক্তি রোম সাম্রাজ্যের শাসনের দায়িত্ব গ্রহণ করেন। সম্রাট নিরোর পরিণতি থেকে শিক্ষা নিয়ে নতুন সম্রাট রোমান জনগণের সন্তুষ্টি অর্জন ও সাম্রাজ্যের হারানো খ্যাতি ফিরিয়ে আনার জন্য বেশ কিছু ঘোষণা করেন। এর মধ্যে একটি ছিল এমন একটি বিনোদনের স্থান তৈরি করা যেখানে হাজার হাজার মানুষ একত্রে কোনো কিছু উপভোগ করতে পারবে। সম্রাট নিরোর তৈরি গোল্ডেন প্যালেসের সামনে বিশাল জায়গা জুড়ে একটি বাগান ও লেক ছিল। এই জায়গাটি প্রস্তাবিত কলোসিয়াম তৈরির স্থান হিসেবে নির্ধারণ করা হয়। এরপর 72 খ্রিস্টাব্দে পূর্ণোদ্যমে নির্মাণ কাজ শুরু হয়ে যায়। সম্রাট ভেসপাসিয়ানের অধীনে যদিও শুরু হয়েছিল কলোসিয়াম তৈরির কাজ, কিন্তু এটি সম্পূর্ণ হওয়ার আগেই তিনি মারা যান। তার 2 পুত্র সম্রাট টাইটাস এবং ডোমিশিয়ানের অধীনে নির্মাণ কাজ শেষ হয় 80 খ্রিস্টাব্দে। লম্বায় 189 মিটার, 156 মিটার চওড়া এবং 48.5 মিটার উঁচু কলোসিয়ামের পুরো জায়গাটির আয়তন 6 একর। আনুমানিক
1,00,000 কিউবিক মিটার ট্র্যাভারটাইন পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এই কলোসিয়াম, যা 20 মাইল দূরে টিভলির খনি থেকে খনন করা হয়েছিল। হাজার হাজার লোহার ক্ল্যাম্প দিয়ে পাথর ধরে রাখা হয়েছিল দেওয়ালে, তারই চিহ্ন আজও বর্তমান। প্রবেশের জন্য মোট 80টি দরজা ছিল, যার মধ্যে 76টি দরজা দিয়ে সাধারণ মানুষরা প্রবেশ করতে পারত। বাকি 4টি দরজার মধ্যে 2টি ছিল সম্রাটের জন্য সংরক্ষিত। আরেকটি দিয়ে বিজয়ী সৈন্যরা কলোসিয়াম ত্যাগ করতেন, অপরটি দিয়ে হিংস্র পশুর মৃতদেহ কিংবা পরাজিত ও নিহত সৈন্যদের মৃতদেহ সরিয়ে ফেলা হতো। কলোসিয়ামের ভেতরে যেখানে গ্ল্যাডিয়েটররা যুদ্ধে লিপ্ত হতেন, তার মেঝেতে বালির পুরু স্তর রাখা হতো, যাতে তার রক্ত শুষে নিতে পারত, মাটি যেন পিচ্ছিল না হয়ে যায়। যেখানে খেলা কিংবা লড়াই অনুষ্ঠিত হতো, তার সবচেয়ে কাছাকাছি আসন থাকত সম্রাট ও তার পরিবারের সদস্যদের। প্রায় 50 থেকে 80 হাজার দর্শকদের বসার ব্যবস্থা ছিল ভেতরে। এই কলোসিয়াম রক্তাক্ত গ্ল্যাডিয়েটর যুদ্ধ ছাড়াও বন্য প্রাণীদের সাথে মানুষের লড়াই এবং যুদ্ধবন্দী ও অপরাধীদের ভয়াবহ মৃত্যুদণ্ডও প্রত্যক্ষ করেছে। এছাড়াও নকল নৌযুদ্ধ, প্রাচীন কোনো পৌরাণিক নাট্যাভিনয়, প্রাচীন কোনো যুদ্ধাভিনয় ইত্যাদি সম্রাট ও দর্শকদের মনোরঞ্জনের জন্য অনুষ্ঠিত হতো। মানুষের রুচি ও সময়ের পরিবর্তনের ফলে 404 খ্রিস্টাব্দে সম্রাট অনারিয়াস কলোসিয়াম বাতিল ঘোষণা করেন, কিন্তু তারপরও পরবর্তী 1 শতাব্দী ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির শাস্তি কার্যকর করার জন্য কলোসিয়ামকে ব্যবহার করা হয়েছে। এই ক্রীড়াভূমি বা বদ্ধভূমি ছেড়ে আমরা সামনের রাস্তায় বেরিয়ে এলাম। রোমান ফোরামের পাশ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। প্যালাটাইন এবং ক্যাপিটোলিন পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় অবস্থিত রোমান ফোরাম রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থলে খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে বিকশিত হয়েছিল, যেখানে গুরুত্বপূর্ণ মন্দির, ব্যাসিলিকা, সরকারি ভবন ইত্যাদি ছিল, যার ধ্বংসাবশেষ আজও দৃশ্যমান। অসংখ্য চেয়ার রাস্তার পাশে গ্যালারি করে রাখা, কারণ সামনেই ফেস্টা ডেলা রিপাবলিকা বা ইটালির রিপাবলিক ডে, ইটালির জাতীয় ছুটির দিন, যা 2রা জুন পালিত হয়। 1946 সালের প্রাতিষ্ঠানিক গণভোটের স্মরণে, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইটালিয়ান রাজতন্ত্র বিলুপ্ত হয়ে একটি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। উদযাপনের মধ্যে রয়েছে সামরিক ব্যান্ড, কুচকাওয়াজ, বিমান বাহিনীর ফ্লাইওভার ইত্যাদি নানান রকম। রাস্তার পাশে পাশে দেখতে পাচ্ছি প্রাচীন সব ধ্বংসাবশেষ। বিভিন্ন রোমান রাষ্ট্রনায়কদের স্ট্যাচু রাস্তার পাশে। এখানে সম্রাট নার্ভার মূর্তি। এরপরেই দেখতে পেলাম বিখ্যাত রাষ্ট্রনায়ক জুলিয়াস সিজারকে।
ইনি ছিলেন একজন অসাধারণ রোমান সেনাপতি, রাষ্ট্রনায়ক এবং রাজনীতিবিদ, যিনি তার সামরিক বিজয় এবং উচ্চাভিলাষী রাজনৈতিক সংস্কারের মাধ্যমে রোমান প্রজাতন্ত্রকে রূপান্তরিত করেছিলেন বিশাল সাম্রাজ্যে। আরও এক রোমান সম্রাটের মূর্তি এখানে। প্রাচীনকালের এই মূর্তিটি হল সম্রাট ট্রাজানের। রোমের ইতিহাসের সবচেয়ে ভালো সম্রাটদের মধ্যে পড়েন সম্রাট নার্ভা এবং সম্রাট ট্রাজান। এই অঞ্চলটির নাম ট্রাজানস মার্কেট, যা ছিল প্রাচীনকালের মার্কেট এরিয়া। বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে পুরনো শপিং মল। সামনেই 1751 সালে প্রতিষ্ঠিত একটি চার্চ, যার ইটালিয়ান নাম হলো সান্টিসিমো নোমে ডি মারিয়া আল ফোরো ট্রাইয়ানো, যার অর্থ দ্য চার্চ অফ দ্য মোস্ট হোলি নেম অফ মেরি অ্যাট দ্য ট্রাজান ফোরাম। আমরা এখন ভিক্টর ইমানুয়েল II ন্যাশনাল মনুমেন্টের সামনে। পিয়াজা ভেনেজিয়া এবং ক্যাপিটোলিন পাহাড়ের মাঝখানে অবস্থিত ভিক্টর ইমানুয়েল II ন্যাশনাল মনুমেন্ট, যাকে ভিক্টোরিয়ানো নামে ডাকা হয়, তা একত্রিত ইতালির প্রথম রাজা ভিক্টর ইমানুয়েল IIর স্মরণে ও সম্মানে তৈরি হয়েছিল 1885 থেকে 1935 সালের মধ্যে। ভিক্টোরিয়ানো ইতালির জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত এবং প্রতি বছর এখানে গুরুত্বপূর্ণ জাতীয় উদযাপনের আয়োজন হয়। অসামান্য সব ভাস্কর্যে সজ্জিত এই মনুমেন্ট। চারিদিকে নানান রোমান দেবদেবী ও ঠিক মাঝখানে অশ্বারোহী রাজা ভিক্টর ইমানুয়েল। ভিক্টর ইমানুয়েলের মূর্তির ঠিক নিচে শ্বেতপাথরের দেবী রোমা। এবারে আমরা পদব্রজে চলতে লাগলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পন্টিফিক্যাল গ্রেগরিয়ান ইউনিভার্সিটি রাস্তায় পড়ল। এটি একটি রোমান ক্যাথলিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। 1551 সালে লয়লার সেন্ট ইগনাসিয়াস এবং সেন্ট ফ্রান্সিস বর্জিয়া কর্তৃক এটি রোমের কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পোপ জুলিয়াস তৃতীয় এটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরি করেন।
চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যে, ট্রেভি ফাউন্টেন। রোমের ট্রেভি ফাউন্টেন বা ফন্টানা ডি ট্রেভি অন্যতম বিখ্যাত এবং দর্শনীয় একটি ফোয়ারা। সমুদ্র দেবতা নেপচুন সমুদ্র ঘোড়া দ্বারা টানা রথের ওপর দাঁড়িয়ে আছেন এবং তার সাথে ট্রাইটানও রয়েছে। বরক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। 1762 সালে এটি নির্মিত হয়েছিল। রোমের এই আইকনিক ট্রেভি ফাউন্টেন নির্মাণে উদ্যোগী হয়েছিলেন পোপ ক্লেমেন্ট 12। তার নাম তাই পাথরে উৎকীর্ণ। এই জনাকীর্ণ ট্রেভি ফাউন্টেন পেরিয়ে আমরা আবার হাঁটতে লাগলাম। ঊনবিংশ শতাব্দীতে তৈরি এই মনুমেন্টটি হল কলাম অব দ্য ইমাকুলেট কনসেপশন। ভার্জিন মেরির উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই কলামটি।
ফন্টানা ডেলা বারকাচিয়া বা ফাউন্টেন অব দ্য বোট। এটি একটি অর্ধনিমজ্জিত নৌকোর আকারে তৈরি হয়েছিল। পোপ আরবান অষ্টমের উদ্যোগে 1627 থেকে 1629 সালের মধ্যে এটি তৈরি হয় এবং এটি তৈরি হয় স্প্যানিশ স্টেপসের ঠিক পাদদেশে। এই হলো স্প্যানিশ স্টেপস। এর ইটালীয় নাম হলো স্কালিনাতা দেলা ত্রিনিতা দেই মন্টি। 12টি ঢাল আর 135টি ধাপ নিয়ে গঠিত এটি ইউরোপের সবচেয়ে প্রশস্ত ও দীর্ঘতম সিঁড়ি হিসেবে বিবেচনা করা হয়। এবারে আমাদের গন্তব্য আমাদের বাস। এখন আমরা চললাম আরেকটি নতুন দেশের উদ্দেশ্যে, যার নাম ভ্যাটিকান সিটি।